আজ আমরা কথা বলবো অত্যন্ত সংবেদনশীল এবং জটিল একটি বিষয়। এপস্টিন ফাইলসে যারা অভিযুক্ত তাদের মনস্তত্ত্ব কি বলে, কেন তারা এই ধরনের বিহেভিয়ার করলো, যারা সারা বিশ্ব জুড়ে এত খ্যাতনামা ব্যক্তি, সমস্ত বিষয়ে সমস্ত ফিল্ডে তারা একেবারে শীর্ষে আছে, কিন্তু তাদের পার্সোনাল স্পেসে গিয়ে এমন কিছু আচরণ তারা করেছেন যেটা সারা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। অনেকের কাছেই তারা ছিলেন একজন আদর্শ ব্যক্তি এবং তাদেরকে বহু মানুষ ফলো করেন। আমরা এই ঘটনার কোনো আইনি রায় দেব না, আমরা কোনো ষড়যন্ত্রের মধ্যে যাব না, আমরা কোনো আইনি বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে, দেখব যে এই মানুষগুলোর মনের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছিল। মানুষ কি সত্যি সত্যি এরকম পরিবেশে গেলে এরকম হয়ে যায়? চলুন দেখে নিই আজকের আলোচনা। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এই এপস্টিনস ফাইলস, এই কথাটি অনেকেই শুনেছেন। জেফ্রি এপস্টিন ছিলেন একজন মার্কিন অর্থনৈতিক ব্যক্তিত্ব। তিনি 2019 সালে গ্রেপ্তার হন তার বেশ কিছু আচরণের জন্য। বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যৌন পাচার এবং অপ্রাপ্তবয়স্ক মহিলাদের শোষণের অভিযোগ। পরবর্তীতে তার জেলে মৃত্যু হয়, অফিসিয়ালি তাকে আত্মহত্যা বলা হয়। এর গভীরে আমরা যাব না। এই এপস্টিনের ঘটনার তদন্ত করতে গিয়ে উঠে আসে সারা বিশ্বের বহু বিখ্যাত মানুষ, বিখ্যাত ব্যক্তিত্ব, যারা ওই এপস্টিন আইল্যান্ড গেছিলেন এবং বিভিন্ন রকম অশোভনীয় আচরণের মধ্যে জড়িয়ে পড়েছেন। চলুন দেখি ক্ষমতা, যৌন শোষণ বা নৈতিক বিচ্ছিন্নতার পিছনে মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে। প্রথম পয়েন্ট হলো পাওয়ার এবং পার্সোনালিটি, ক্ষমতা এবং ব্যক্তিত্ব। ক্ষমতা বা পাওয়ার মানুষের মনকে পরিবর্তন করে এবং গবেষণায় দেখা গেছে একজন মানুষ যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে তার সহানুভূতি কমে যেতে পারে, তার ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়ে যায় এবং অত্যাধিক ক্ষমতা থেকে তার মধ্যে জন্ম নেয় অহংকারের, এবং এই অহংকারের জন্যই হয় তার পতন। এবং এই উচ্চ ক্ষমতাশালী ব্যক্তিদের বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে একটা নার্সিসিস্টিক ট্রেট থাকে এবং অনেকের ক্ষেত্রে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। নার্সিসিস্টিক কথাটা বললেই আমাদের প্রথম মাথায় আসে হিটলারকে। হ্যাঁ, হিটলারের গল্প তো আমরা সবাই জানি। এই ট্রেড যাদের থাকে তারা নিজেদেরকে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভাবেন এবং তাদের রুলস রেগুলেশন সবকিছুর ঊর্ধ্বে নিজেদেরকে ভাবেন এবং ভাবেন যে তারাই সর্বেসর্বা, বাকি তার নিচে যারা আছে তারা কিছুই নয়, তাদের কোনো ভ্যালু নেই। মানুষদেরকে তারা অবহেলার চোখে দেখেন। অন্যদিকে তারা আত্মসমালোচনা একদম বরদাস্ত করতে পারেন না। তাদের নিয়ে কেউ কথা বলবে বা তাদের কেউ ভুল ধরবে, এটা তারা একদমই সহ্য করতে পারেন না। এই নার্সিসিস্টিক ট্রেট বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আমাদের সমাজে অনেক মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু বিপদটা হয় যখন এই ক্ষমতা আর নার্সিসিস্টিক ট্রেট দুটো একসাথে ম্যাচ করে যায়। একজন নার্সিসিস্টিক ট্রেটের ব্যক্তি যখন একটা হিউজ ক্ষমতার অধিকারী হয়ে যান, তখন তার সারাউন্ডিং যারা থাকে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। দ্বিতীয় পয়েন্টে বলি সহানুভূতির ঘাটতি বা ল্যাক অফ সিম্প্যাথি বা সাইকোপ্যাথিক স্পেকট্রাম ট্রেট। কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় তারা অপরের কষ্টকে একদমই অনুভব করতে পারেন না, তারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন এবং নিজে যখন কোনো অপরাধ করেন সেই অপরাধের পর কোনো অনুতাপ বোধ করেন না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা সবকিছু লাভ ক্ষতি চোখেই দেখেন, বিজনেস মডেলেই ভাবেন যে এটাতে আমার কি লাভ, আমি কি পাবো এটা থেকে, এবং মানুষের সম্পর্ককে তারা এই ব্যবহারিক বিনিয়োগ হিসেবেই দেখেন। এটা সবসময় ক্লিনিক্যাল সাইকোপ্যাথ নয়, তবে সহানুভূতি যদি খুব কমে যায় এবং ক্ষমতা যদি অনেক বেশি থাকে, তখন যেটা দেখা যায় যে এরা মানুষকে মানুষ নয় বরং সম্পদ হিসেবে দেখাই শুরু করেন। থার্ড সেগমেন্টে বলি যৌনতা এবং নিয়ন্ত্রণ, সেক্স এবং কন্ট্রোল। অনেক ক্ষেত্রে এই যৌনতা বা এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুধুমাত্র যে প্লেজার পাওয়ার জন্য বা যৌন তৃপ্তির জন্য করে সেটা নয়। অনেক সময় এই যে পাওয়ার অফ কন্ট্রোল, যে আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, আমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি, আমার একটা নির্দেশেই সব চেঞ্জ হয়ে যাবে, এই আনন্দটাই, আত্মতৃপ্তিটা তারা অনেক বেশি পেয়ে থাকেন যারা এই ধরনের সমস্যা বা এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী। এই হলো কন্ট্রোল ডায়নামিক। প্রচণ্ড ক্ষমতার অধিকারী, সেই সাথে তার প্রতি কেউ ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। তিনি যদি বলেন সে সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে বা নিজের আচরণ চেঞ্জ করতে বাধ্য হবেন এবং তার প্রতি আনুগত্য বা তার প্রতি ভয় দেখাবেন, ভয় প্রদর্শন করবেন, এইটাতেই তারা আনন্দ পান। আচরণে শারীরিক তৃপ্তির চেয়ে তাদের মানসিক তৃপ্তি বা এই কন্ট্রোল করার আনন্দটাই অনেক বেশি তাদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে। ফোর্থ পয়েন্ট হলো মোরাল ডিসএনগেজমেন্ট, নৈতিক বিচ্ছিন্নতা। এই নৈতিক বিচ্ছিন্নতা হলো মানুষ তার নিজের ভুলকে একটা সঠিক ব্যাখ্যা দিয়ে মনে মনে তারা খুশি থাকেন
এবং নিজেদের অপরাধকে ঢাকার চেষ্টা করেন। এতে তারা ক্ষতিকর কাজগুলিকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় এবং কিছুটা তাদের ব্যক্তি অপরাধ বোধ বা লজ্জাবোধ বা দায়িত্ববোধ অনেকটা কমে যায়। অনেক সময় মানুষ বলে সবাই করছিল, আমি শুধু নির্দেশ দিয়েছি, আমি তো কাউকে জোর করিনি, ওরা যা করেছে নিজের ইচ্ছাকৃত করেছে, আমি বললে কি ওরা করে দেবে? এই যে কগনিটিভ ডিস্টরশন, এই কগনিটিভ ডিস্টরশনটাই, এই নৈতিক বিচ্ছিন্নতাটা মানুষ তার নিজের মনকে বোঝায় এবং তারা অপরাধে লিপ্ত থাকেন। ফিফথ সেগমেন্টে বলি গ্রুপ ডায়নামিক্স এবং এলিট নেটওয়ার্ক। এই এলিট নেটওয়ার্ক, এই এপস্টাইন ফাইলের মাধ্যমে আমরা দেখতে পাই যে সারা বিশ্বের ক্ষমতার সম্পর্ক মানুষ নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রেখে নিজেদের প্রভাব খাটিয়ে একে অপরের ক্ষমতা এবং সম্পর্কগুলোকে ঠিক রাখেন এবং একে অপরকে রক্ষা করে। আর গ্রুপ ডায়নামিক্স অনুযায়ী তারা একে অপরের স্ট্যাটাস বজায় রেখে একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে এবং প্রয়োজনে একে অপরের অপরাধকে ঢাকার জন্য সাইলেন্ট থাকার মাধ্যমে নিজেদের মধ্যে একটা লয়্যালটি রক্ষার মাধ্যমে একটা সাইলেন্ট রক্ষা বলয় নিজেদের মধ্যে তৈরি করে এইসব প্রভাবশালী ব্যক্তিরা। এবং এই গ্রুপ থিঙ্কিংয়ে তারা নিজেদের অপরাধগুলোকে ঢেকে রাখেন এবং কেউ কারোর সাথে শেয়ার করেন না, কেউ কাউকে থামান না। গ্রুপ থিঙ্কিংয়ে তাদের ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি হয়, হ্যাঁ, সাইকোলজির ভাষায় এটাকে ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বলে। এবং তাদের নিজেদের যে দায়িত্ব কমতে থাকে, তারা ভাবে এর জন্য আমি তো পুরোটা রেসপন্সিবল নেই, তাদের মরাল ডিসএনগেজমেন্ট হয় এবং তারা বিভিন্ন অপরাধে লিপ্ত হন। নেক্সট সেগমেন্ট হলো কম্পার্টমেন্টালাইজেশন। মানে হলো অনেক সময় অভিযুক্ত ব্যক্তিরা দ্বৈত আচরণ করে, মানে বাইরে একরকম আচরণ সামাজিকভাবে, ভিতরে একরকম আচরণ। তাদের ব্রেনের মধ্যে দুটি বক্স তৈরি করেন, একটিতে তারা সমাজের চোখে একদম ভীষণ ভালো একটা মানুষ, সমস্ত দিক দিয়ে পরোপকারী বা সমাজের জন্য উপকারী একজন মানুষ, আর অন্যদিকে তাদের মধ্যে তাদের যে পাশবিক প্রবৃত্তিগুলো আছে সেইগুলো তারা বহিঃপ্রকাশ করেন। এবং এই দ্বৈত প্রবৃত্তির মাধ্যমে, কম্পার্টমেন্টালাইজেশনের মাধ্যমে তারা দুটো জীবন বহুদিন ধরে চালাতে পারেন এবং বহুদিন ধরে তারা নিজের অপরাধগুলোকে ঢেকে রেখে সমাজে সুস্থ জীবন কাটানোর চেষ্টা করে। একটি বক্সে থাকে তাদের সামাজিক পরিচয়, অন্য বক্সে থাকে তাদের গোপন আচরণ। এইভাবেই তারা চালিয়ে যায় তাদের দীর্ঘ অপরাধ জীবন। 7 পয়েন্টে বলবো ডিনায়াল এবং গ্র্যান্ডিওসিটি। এখানে দেখা যায় যে মনস্তাত্ত্বিকভাবে যিনি অভিযুক্ত তিনি বিশ্বাস করতে শুরু করেন যে আমি কোনোভাবেই ধরা পড়বো না, আমার ধরা পড়া ইম্পসিবল, আমার গ্রুপ আমাকে বাঁচাবে, আমার সংযোগ, আমার কানেকশন আমাকে রক্ষা করবে। এটাকেই মনস্তাত্ত্বের ভাষায় এলিট ইমিউনিটি ডিলিউশন বলে। দীর্ঘদিন যদি একজন মানুষ ক্ষমতায় থাকে তখন তার বাস্তবতার যে অনুভূতি সেটা আস্তে আস্তে বিকৃত হতে শুরু করে। 8 সেগমেন্টে বলি মানসিক রোগ বনাম নৈতিক পতন। অনেক সময় দেখা যায় এরকম এলিট ক্লাসের ব্যক্তি যখন এরকম অপরাধের সাথে জড়িয়ে পড়েন এবং ধরা পড়েন, তখন তার ইমিউনিটি হিসাবে মানসিক রোগকে কাজে লাগান এবং তারা প্রমাণ করার চেষ্টা করেন যে তারা কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। বিকৃত অপরাধ মানেই সবসময় মানসিক রোগ নয়, অনেক সময় এটা ব্যক্তিত্ব বৈশিষ্ট্য বা নৈতিক দুর্বলতা বা ক্ষমতার অপব্যবহারও হতে পারে। এখানে আমাদের মনোবিদ্যার কাজ হলো সেটাকে সঠিকভাবে বোঝা, সেটা অ্যাসেস করা, কিন্তু সেটার বিচার দেওয়া নয়। এবার আসি সমাজ ও মনস্তত্ত্ব কি বলে। অভিযুক্তদের মনস্তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা আমাদের সমাজের ভূমিকাটাকে অগ্রাহ্য করতে পারবো না। অভিযুক্তদেরকে বাঁচিয়ে রাখে আমাদের এই সমাজ, তাদেরকে আলো বাতাস জল দিয়ে তাদের অপরাধগুলোকে সুন্দরভাবে ঢেকে রাখে। যখন ক্ষমতাবানদের প্রশ্ন করা হয় না, যখন অর্থ ও প্রভাব নৈতিকতার উপরে চলে যায়, তখন নীরবতা অপরাধকে টিকিয়ে রাখে। সুতরাং এপস্টাইন ফাইলস আমাদের শেখায় যে ক্ষমতা মানুষকে পরিবর্তন করতে পারে বা সহানুভূতির অভাব ভীষণ বিপজ্জনক একটা মানসিক প্রবৃত্তি এবং নৈতিক বিচ্ছিন্নতা অপরাধকে স্বাভাবিক করতে পারে। গ্রুপ ডাইনামিক্স মানুষের অপরাধ বোধকে কমিয়ে দেয় বা এলিট ইমিউনিটি মানুষকে আরও অপরাধ প্রবণ করে তোলে। কিন্তু মনে রাখবেন, মনস্তত্ত্ব ব্যাখ্যা দেয়, অজুহাত নয়। অভিযুক্তদের বোঝা জরুরি, অভিযুক্তদের মনস্তত্ত্ব জানাও জরুরি, তার কারণ যাতে ভবিষ্যতে এমন কোনো সমাজ আমরা গড়ে না তুলি যেখানে নৈতিকতার ঊর্ধ্বে মানুষের ক্ষমতা হয়ে দাঁড়ায়। যদি তাই হয় তাহলে ভবিষ্যতে একটা অন্ধকার সমাজ আমরা দেখতে চলেছি এবং যেটাতে একদমই কাম্য নয়। আমাদেরকে অভিযুক্তদের মেন্টালিটি শিখতে হবে এবং আমাদের আশপাশে যে সমস্ত মানুষ মনে হচ্ছে এই ধরনের মন মানসিকতা সম্পন্ন, তাদেরকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তাদের মন মানসিকতা চেঞ্জ করার চেষ্টা করতে হবে আমাদের সমাজকে সুস্থ রাখার জন্য। আশা করি এই তথ্যভিত্তিক বিশ্লেষণ খুব ছোট হলেও আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাকে কমেন্টে জানান যে মানুষ ক্ষমতা থাকলে কি বেশি অপরাধ প্রবণ হয়ে যায় নাকি অপরাধ প্রবণ মানুষরাই বেশি ক্ষমতা খোঁজে। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।